যখন দেশ তার আইন পরিবর্তন করে বা পুরনো আইনগুলোকে সরিয়ে নতুন কোনো আইন আনে বা নতুন করে কোনো আইন প্রণয়ন করে, এই সব ক্ষেত্রগুলোতে কিন্তু সাধারণ নাগরিকদের কিছুটা সমস্যা, কিছুটা প্রশ্ন আর অনেকটা কনফিউশন নিয়ে সেগুলোর গ্র্যান্ড এন্ট্রি হয়। যেমন সাধারণ মানুষ সেই সম্বন্ধে একটা জেনারেল কনসেপশন প্রত্যেকটা আইন সম্পর্কে তাদের এতদিনে হয়ে গেছে, তো সেগুলো তাদের থাকে। তো এগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে একটু সমস্যা। ভারতবর্ষে 1 জুলাই 2024 থেকে 3টে নতুন ক্রিমিনাল লজ ইন্ট্রোডিউস করা হয়েছে পুরনো আইপিসি, সিআরপিসি আর এভিডেন্স অ্যাক্টকে সরিয়ে। এগুলোতে পুরনো যে কেসেসগুলো পেন্ডিং আছে সেগুলোর ব্যাপারেই ইনভেস্টিগেশন, ট্রায়াল সেগুলোই ওই পদ্ধতিতে হবে বা ওই আইনে হবে। আর নতুন করে 1 জুলাইয়ের পর থেকে, মানে রাত 12টার পর থেকে যা যা ঘটনা ঘটেছে সবগুলোই কিন্তু এই 3টে নতুন আইনে তার তদন্ত চলবে। তো তাই আমার মনে হয়েছে যে প্রত্যেক দিন ছোট ছোট কিছু দরকারি সেকশন নিয়ে আমি কথা বলবো, আর যেগুলো সম্পর্কে আপনাদের জানা খুব প্রয়োজন। আজকে আলোচনা করব পুরনো সেকশন 160 সিআরপিসি। এই সিআরপিসিটা কি হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তাদের সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। এটা হলো একটা নোটিশ। এই সেকশনের উপর বেস করে একটা নোটিশ দেওয়া হয়। কাদের দেওয়া হয়? সাক্ষীদের দেওয়া হয়। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনা সম্পর্কে কারো না কারো একটা সেই ফ্যাক্ট সম্পর্কে একটা জ্ঞান থাকে। জ্ঞান মানে তাদের একটা ইনফরমেশন থাকে, বা অনেকের সেই ঘটনা যখন ঘটেছে সেই সময় তারা সেখানে উপস্থিত ছিল বা সেই সম্পর্কে তারা জানে। এরকম যারা ব্যক্তি তাদের আমরা সাক্ষী বলি। তো সেই সাক্ষীদের এরকম ভাবেই একটা নোটিশ দেওয়া হয় এবং নোটিশ দিয়ে তাদের তদন্তের সুবিধার জন্য, তদন্তে সাহায্য করার জন্য ডাকা হয়। সেটা পুলিশ স্টেশন হতে পারে বা যে ইনভেস্টিগেটিং অফিসার মানে যে তদন্ত করছে সে তার নিজের ইচ্ছা মতো জায়গায় তাকে ডাকতে পারে। মানে এরকম কখনোই নয় যে পুলিশ স্টেশনের বাইরে, ঠিক আছে? সে যেই লিমিট বা যেই জুডিশিয়ালের মধ্যে চাকরি করছে সেই জুডিশিয়ালের মধ্যে তাকে ডাকতে হবে। হলো, সে ধরুন কোনো থানায় কেস লজ হয়েছে আর তার ধরুন পোস্টিং কোনো আউটপোস্টে বা কোনো আইসি মানে ইনভেস্টিগেশন সেন্টারে বা কোনো ফাঁড়িতে, তো সে সেই থানার এলাকার মধ্যে যদি সেই ফাঁড়িটা হয় বা আউটপোস্টটা হয়, তো সেইখানে সে থানার যদি কেসটা লজ হয় থানা থেকে ধরুন 1 কিলোমিটার দূরে, 500 মিটার দূরে, এরকম যদি ডিস্টেন্সে বা একটু দূরে হতে পারে, সেই থানার এলাকার মধ্যে যদি সেই ফাঁড়িটা বা আউটপোস্টটা হয়, তো সেখানে সে ডেকে পাঠাতে পারে। যখন ডাকবে সেই নোটিশ দিয়ে, তো সেখানে ডেট, টাইম আর প্লেস মানে কোথায় সে ডাকছে সেগুলো উল্লেখ থাকে। এবার বলবো, আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই নোটিশগুলো দিয়ে কি আমাদের যে কোনো জায়গা থেকে ডাকতে পারে? দেখুন, আগে কিছু জাজমেন্ট ছিল, মানে এই পুরনো যে 160 সিআরপিসি কথা বলছি, এখানে কিছু এর উপর বেস করে কিছু জাজমেন্ট ছিল। সেই জাজমেন্টগুলো বলতো যে যেখান থেকে ওর মনে হবে যে ডাকা প্রয়োজন, ধরুন পার্কস্ট্রিট থানায় একটা কেস হলো আর ডাকার প্রয়োজন পাটনা থেকে, পাটনায় কোনো সাক্ষী বসে আছে বা তার বাড়ি, তো তাকে ডাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে নোটিশ করে ডাকা যেত। কিন্তু এখন যে নতুন সেকশন হয়েছে, সেকশন 179 বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, শর্টে হলো বিএনএসএস। এই আইনে কিন্তু ডাকা যাবে না, বা জাজমেন্টগুলো পুরনো যেগুলো আছে সেগুলো এগুলোর উপর ইমপ্লিমেন্ট করা যাবে নাকি সেই ব্যাপারেও কোনো রকম এখনো পর্যন্ত কোনো নতুন করে অর্ডার আসেনি। তো নতুন করে যখন সেকশনটা প্রণয়ন করা হয়েছে, তো ধরে নিতে হবে যে পুরনো সেকশনের কথাগুলোকে আমি বাদ দিয়ে বা পুরনো যে জাজমেন্টগুলো আছে সেগুলোকে আমি একটু হলেও একটু ইগনোর করে নতুন আইনে যেটা লেখা আছে সেটাই আপনাদের সামনে বলবো। তো 179 বিএনএসএস অনুসারে যেই থানায় এফআইআর হয়েছে, মানে যেই থানার জুডিকশনে কেসটা হয়েছে, সেই থানায় কোনো সাক্ষীর যদি বাড়ি থাকে, তাকে যে থানায় সে অবস্থান করছে সাক্ষী, সেই থানার আন্ডারে, মানে যেই থানায় কেস হয়েছে সেই থানার আন্ডারে যে সাক্ষী অবস্থান করছে তাকে, এবং তার মানে যেই থানায় কেস হয়েছে তার পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী মানে বর্ডারিং পিএস, মানে যার সঙ্গে সেই থানাটা লেগে আছে। মানে এই আইনে ওয়ার্ডটা এভাবে আছে যে অ্যাডজয়নিং মানে যেটা লেগে আছে, এরকম কোনো থানা মানে লাগোয়া কোনো থানায় যদি কোনো ব্যক্তি যে সাক্ষী সে যদি বসবাস করে, তাকে পুরনো 160 নোটিশ যেটা ছিল আগে সেটা বদল হয়ে এখন হয়েছে সেকশন 179 বিএনএসএস নোটিশ করে ইনভেস্টিগেটিং অফিসার ডাকতে পারে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য। তো এটা গেল হলো যে কোনো থানা থেকে আমাকে ডাকতে পারে নাকি, বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার যদি বাড়ি হয়, ধরুন আমার বাড়ি কলকাতা, কেসটা হয়েছে কলকাতায়, আমার বাড়ি পার্কস্ট্রিট থানার আন্ডারে, তো পার্কস্ট্রিট থানায় কেস হয়েছে, আমাকে সেই থানার ইনভেস্টিগেটিভ অফিসার আমাকে নোটিশ দিয়ে ডেকে নিল, আমি চলে গেলাম। ধরুন কেসটা হয়েছে পার্কস্ট্রিট থানায় আর আমার বাড়ি বর্ধমানে, বা আমার বাড়ি ধরুন বিহারে, তো সেক্ষেত্রে আমাকে কি ডাকতে পারবে? দেখুন, আইন অনুসারে, যে আইনটা নতুন করে প্রণয়ন হয়েছে, সে আইন অনুসারে কিন্তু ডাকার প্রভিশন নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে আয়োকে কোর্টে যেতে হবে এবং কোর্ট থেকে পারমিশন নিয়ে, কোর্ট মানে ম্যাজিস্ট্রেটের কাছে পারমিশন নিয়ে, যে কম্পিটেন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে তার থেকে পারমিশন নিয়ে তাকে ডাকার বন্দোবস্ত করতে হবে। ঠিক আছে, সেটা আইনে নেই, কিন্তু এরকম যদি কখনো পরিস্থিতি তৈরি হয় তো তাহলে সে সেটা করতে পারে। কিন্তু এমনি কিন্তু 160 নোটিশ করে বাইরের ডিস্ট্রিক্টের কথা এই আইনে বলা নেই। এটা গেল প্রথম প্রশ্ন। তারপরের প্রশ্ন অনেক সময় আসে যে এই নতুন আইনে যাকে ইচ্ছা তাকে কি ডাকা যাবে তদন্তের জন্য? মানে কেউ ধরুন অন্য কোনো সাক্ষী, কোনো কেসের কোনো সাক্ষী হলো, সাক্ষী যেরকমই হোক, তাকে কি নোটিশ করে ডাকা যাবে? না, সবাইকে নোটিশ করে ডাকা যাবে না। এই 179 বিএনএসএস অনুসারে সবাইকে কিন্তু নোটিশ করে ডাকা যাবে না। কাকে আগে ডাকা যাবে না? যদি 15 বছরের নিচে কোনো পুরুষ হয় তাকে নোটিশ করে ডাকা যাবে না। যদি 60 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি হয়, মানে পুরুষ হয়, 60 বছরের বয়সের বেশি, মানে সিনিয়র সিটিজেন, তাকে ডাকা যাবে না। যদি কোনো মহিলা হয় তাকে ডাকা যাবে না। যদি মহিলার কিন্তু এখানে কোনো বয়স নেই, কোনো মহিলাকেই ডাকা যাবে না, সে 16 বছরের মহিলা হোক বা 66 ইয়ার্সের মহিলা হোক, কাউকেই ডাকা যাবে না। ঠিক আছে, এরপরে হলো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডিসেবলড, শারীরিক বা মানসিকভাবে যে কেপেবল নয় আসার মতো, তাকেও ডাকা যাবে না। এছাড়া আইনে একটা ওয়ার্ড আছে অ্যাকিউট ইলনেস, মানে যদি কারো কোনো গম্ভীর কোনো শারীরিক অসুস্থতা থাকে, যদি মানে গুরুতর কোনো শারীরিক অসুস্থতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে ডাকা যাবে না। এবার বলবো এই 160 সিআরপিসি আর এই নতুন যে আইন সেকশন 179 বিএনএসএস, আপনি বলতে পারবেন আমি কেন দুটো আইনের কথা বলছি? কারণ এই যে ইনভেস্টিগেশনটা, সেটা কিন্তু এই 160 নোটিশটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায়নি। এখনো পুরনো কেসের যে ইনভেস্টিগেশন, সেটা কিন্তু 160 সিআরপিসি নোটিশের উপরই বেস করে হবে। কারণ কি, পুরনো তদন্তগুলো যেগুলো পুরনো সময় হয়েছে, ধরুন সব কেস তো আর ডিসপোজ হয়ে যায়নি, কিছু পেন্ডিং কেসেস আছে, তো এই পেন্ডিং কেসগুলো তদন্ত তো বিএনএসএস অনুসারে হবে না, সেগুলো সিআরপিসি অনুসারেই হবে। তো তাই আমি দুটো কেসকেই প্যারালাল ভাবে বলছি, যাতে আপনারা যারা যারা 160 নোটিশের যদি কখনো আসে আপনাদের কাছে, বা পুরনো সিআরপিসি অনুসারে যদি আপনাদের তদন্ত যদি আপনাদের উপর চলে, বা আপনারা যদি তদন্তে সামিল হন, ভিকটিম হন বা অ্যাকিউজড হন বা সাক্ষী হন, তাহলে কিন্তু আপনাদের এটা জানা খুব প্রয়োজন। তাই আমি দুটো সেকশনকেই একসঙ্গে বলছি, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো 160 সিআরপিসির সঙ্গে এই যে নতুন আইনটা আসলো, নতুন আইনটা কি 179 বিএনএসএস, এর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হলো এখানেই যে আগে এটা 15 বছর ছিল, নিচে কোনো পুরুষকে ডাকা যাবে না, সেটা এই আইনেও আছে, 15 বছরের নিচে কোনো পুরুষকে ডাকা যাবে, কোনো সমস্যা। আগে যেটা ছিল যে 65 ইয়ার্সের উপরে কাউকে ডাকা যাবে না, সেটা কিন্তু কমে এসে 5টা বছর, সেটা হয়েছে 60 বছর। মানে এই নতুন আইনে 60 বছরের ঊর্ধ্বে কাউকে ডাকা যাবে না। আগে যেটা ছিল 65 বছর, এখন কিন্তু সেটা বয়স কমে হয়েছে 65 বছর থেকে 60 বছর। 60 বছরের বয়সে যদি কোনো পুরুষ হয় তাকেও কিন্তু ডাকা যাবে না, মানে কোনো সিনিয়র সিটিজেন যদি 60 বছরের বেশি হয় তাকে ডাকা যাবে না। ঠিক আছে, বয়সটা দ্বারা 5 বছর কমেছে, এটা কিন্তু একটা পরিবর্তন হয়েছে। আগে যেমন ছিল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ডিসেবলড, এখানেও সেটা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন ভাবে একটা সংযোজন হয়েছে, কোনটা বলুন তো? অ্যাকিউট ইলনেস, মানে এই যে গুরুতর অসুস্থতা, ধরুন কারো ক্যান্সার আছে, বা তার কারো ধরুন কিডনিতে ডায়ালিসিস চলছে, বা এমন কোনো সমস্যা আছে যে বেড রিডেন কন্ডিশনে পড়ে আছে। তো এই পার্টটা কিন্তু আগে ছিল না। আগে কি হতো, আগে কোর্ট থেকে অর্ডার নিতে হতো, আপনি ইল আছেন সেটা দেখাতে হতো, অনেক সমস্যা ছিল। কিন্তু এই নতুন আইনে সেগুলো স্পেসিফিক ভাবে সেকশন কিন্তু উল্লেখ করে দিয়েছে, এখানে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তো হলো কাকে আগে ডাকা যাবে। এবার তাহলে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি এরা যদি কোনো কেসের সাক্ষী হয়, তাহলে কি তাদের ডাক ডেকে এদের জিজ্ঞাসাবাদ করা যাবে না? মানে কি এদের সাক্ষী থেকে বাদ দিয়ে দিতে হবে? না, এদের সাক্ষী থেকে বাদ দিতে হবে না। এদের যদি কখনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন করা হয়, ইনভেস্টিগেটিং অফিসারকে কি করতে হবে, তার বাড়িতে যেতে হবে, বা সে যেখানে চাইছে তার
জিজ্ঞাসাবাদ করাও সেখানে যেতে হবে। এছাড়া যদি তারা চায় যে না আমরা নিজেরা যাব, যেতে পারছি, কোনো রকমে চলে যাব, তারা যদি উইলিং, যদি কখনো তার উইলিংনেস এক্সপ্রেস করে আপনার সামনে, মানে ইনভেস্টিগেটিভ অফিসারের সামনে, যে না আমরা যেতে ইচ্ছুক আছি, তাহলে একমাত্র যেই থানায় কেস হয়েছে সেই থানাতেই কিন্তু গিয়ে সাক্ষী দিতে তারা পারবে। এছাড়া সাক্ষী মানে তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে, তারা গিয়ে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে পারে, কিন্তু যদি অন্য থানা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো আসার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ভালো যেটা, সেটা হলো বাড়িতে গিয়েই ইনভেস্টিগেটিং অফিসার, যারা আপনাদের অসুবিধা আছে বা যারা যেই কথাগুলো বললাম, যে কন্ডিশনগুলো এই ব্যক্তিরা থানায় আসতে ডাকতে পারে না, তাদের কিন্তু বাড়িতে গিয়ে বা তাদের পছন্দ মতো কোনো জায়গায় গিয়ে তাদের ইনভেস্টিগেটিং অফিসার জিজ্ঞাসাবাদ করবে। এবং 180 মানে আগে যেটা ছিল 160 সিআরপিসি, সেটা নতুন সেকশনে হয়েছে, সরি ভুল বললাম, 161 সিআরপিসি মানে স্টেটমেন্ট রেকর্ড, নতুন সেকশনে হয়েছে 180 বিএনএসএস। এই অনুসারে যেই বক্তব্য তারা দেবেন সেটা তারা লিপিবদ্ধ করবেন, মানে সেই ইনভেস্টিগেটিং অফিসার লিপিবদ্ধ করবেন। এবার একটু পদ্ধতিগুলো বলে দিই যে কিভাবে ইনভেস্টিগেটিং অফিসার এই সেই ব্যক্তিদের, মানে যাদের কথা উল্লেখ করলাম এদের বাড়িতে যাওয়া যাবে না, কিভাবে যাবেন, মানে তাদের ডাকা যাবে না তো বললাম, কিন্তু কিভাবে তাদের বাড়িতে যাবেন সেটা একটু বলে দেবো। সেটা কি, যদি 15 বছরের নিচে কোনো ছেলে হয় সেক্ষেত্রে তাকে সিভিল ড্রেসে যেতে হবে, মানে পুলিশ ইউনিফর্মে যাওয়া যাবে, কারণ সে মাইনার। যদি পুরুষ হয় 60 বছরের উপরে, তার ক্ষেত্রে কোনো বার নেই, পুলিশ ইউনিফর্মে যাওয়া যেতে পারে। যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো মহিলা পুলিশ কর্মীকে নিয়ে তার 161 যে স্টেটমেন্ট, সিআরপিসি স্টেটমেন্ট, মানে যেটা পুরোনো সেকশনে, আর নতুন সেকশনে 180 সেকশন 180 বিএনএসএস অনুসারে যে স্টেটমেন্ট রেকর্ড করা হবে সেটা কিন্তু একজন মহিলা অফিসার করবে, ঠিক আছে। এখানে পুরুষ অফিসার তার স্টেটমেন্ট রেকর্ড করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে মেন্টালি আর ফিজিক্যালি ডিসেবল যারা আছে তাদের যদি স্টেটমেন্ট রেকর্ড করতে হয় বা তাদের যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, একজন স্পেশাল এডুকেটর সাহায্যে তাদের এটা করতে হবে। আর অ্যাকিউট ইলনেসের ক্ষেত্রে এখানে কোনো বার নেই, পুলিশ ইউনিফর্ম পরে যাওয়া যেতে পারে। এবার বলবো সেটা হলো কিভাবে আপনারা জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করবেন আর কোন কোন প্রশ্নের উত্তর দেবেন। দেখুন, 161 সিআরপিসি অনুসারে আপনাকে যা প্রশ্ন করবে আপনি তার সঠিক উত্তর দেবেন, আর এটা সেকশন 180 বিএনএসএস অনুসারে যা প্রশ্ন করবে পুলিশ অফিসার তার সঠিক উত্তর দেবেন, সত্যি কথা বলবেন। কিন্তু এমন কোনো কথা বলবেন না, এই 2 আইন অনুসারেই বলছি, এমন কোনো কথা বলবেন না যেটা বললে আপনারা নিজেরা অপরাধী হয়ে যাবেন, বা আপনাদের পেনাল্টি হবে, বা আপনাদের পানিশমেন্ট হবে, বা মানে আপনারা সাজা পাবেন, বা আপনারা নিজেদের বিরুদ্ধে এমন কিছু সাক্ষী দেবেন না যেটাতে আপনাদের অসুবিধা হবে। এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা বলছে আর্টিকেল 20 সাবসেকশন 3 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় সংবিধানে এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে কাউকে কখনো বাধ্য করা যাবে না তার নিজের বিপক্ষে সাক্ষী প্রদানের জন্য। তো এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনাকে এরকম প্রশ্ন করছে যে উত্তর দিলে আপনি অসুবিধায় পড়তে পারেন, আপনি নিজেই অপরাধী হয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে কি আছে, আপনাকে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। কারণ পুলিশের কাছে মিথ্যা কথা যদি আপনি বলেন বা জবানবন্দি দেন সেক্ষেত্রে কিন্তু কড়া শাস্তির প্রভিশন আছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাইলেন্ট থাকতে হবে। সাইলেন্ট থাকার প্রভিশন কিন্তু আইনে আছে, তো সাইলেন্ট থাকতে আপনি পারেন, মানে কথার উত্তর দিতে পারেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তার কোনো মানে নেই। এমন প্রশ্ন এসছে যেটা মনে হয় যে উত্তর দিলে আমার অসুবিধা হতে পারে, আমার বিপক্ষে যেতে পারে, তো আপনি চুপ করে থাকতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আইন আপনাকে এই অধিকার দিয়েছে। এর পরের প্রশ্ন যে স্যার আমি কিভাবে, শুনছিলাম যে টাকা পাওয়ার একটা প্রভিশন আছে, যে টাকা পাওয়া যেতে পারে এই থানায় গেলে, টাকা পাওয়ার একটা প্রভিশন আছে। কি আছে, এইটাই আছে যে সেকশন 179 সাবসেকশন 2 বিএনএসএস অনুসারে যখনই আপনি সাক্ষী দিতে যাবেন আপনার যে যাতায়াত খরচ আছে সেটা কিন্তু রিজনেবল একটা যাতায়াত খরচ কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, যেই বাস বা ট্রেন বা যা আপনার ট্যাক্সি ফেয়ার তার একটা টিকিট বা তার টিকিট
চালান মানে যেটা আপনি এসছেন তার একটা প্রমাণপত্র, মানে যেটা খরচ হয়েছে আপনার তার প্রমাণপত্র। এছাড়া আপনাকে একটা ক্যান্সেল চেক জেরক্স কপি দিতে পারেন ক্যান্সেল চেকের। এছাড়া আপনার সচিত্র পরিচয়পত্র আর এই যে নোটিশটা আছে মানে ওইটা জেরক্স, আর সচিত্র পরিচয়পত্রের জেরক্স। আর এছাড়া কি আছে, এছাড়া হলো আপনার যে নোটিশটা এনেছেন সেই নোটিশটার একটা জেরক্স কপি কখন অ্যাটেন্ড করার। এবার আপনি টাকাগুলোর এই যে আয়ও আছে আপনি টাকার কথা বলবেন যে স্যার আমাকে একটা টিএ বিল করে দিন, ট্রাভেলিং অ্যালাউন্স বিল, আমি যে আসলাম এর একটা বিল করে দিন যাতে আমি টাকাটা পাই। আপনার অ্যাকাউন্ট মারফত সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, এবার সবার শেষ প্রশ্ন যে স্যার এই নোটিশটা আসলে আমার কর্তব্য কি আছে, কি করব? করবেন এটাই যে আপনাকে তো 160 সিআরপিসি নোটিশ দিয়ে বা 179 বিএনএসএস যে নতুন সেকশন হয়েছে এই নোটিশ দিয়ে ডাকলো, তো ডাকার পর আপনি পুলিশ স্টেশনে বা যেখানে ডেকেছে যে আউটপোস্ট বা ইনভেস্টিগেটিং সেন্টার সেখানে আপনি গেলেন। এবার যাওয়ার পর আপনি দেখলেন যে আপনাকে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসাবাদ করার পর সে সেটা লিপিবদ্ধ করলো, মানে ইনভেস্টিগেটিং অফিসার সেটা আপনার কথা শুনে শুনে লিপিবদ্ধ করলো। লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর এবার আপনাকে বললো যে এবার নিন আমি সই করে দিলাম, এবার আপনিও সই করুন। খবরদার সই করবেন না কিন্তু, কারণ ওটা কিন্তু সেকশন 181 বিএনএসএস এর ভায়োলেশন। কারণ ওই আইনে কখনোই সাক্ষীকে দিয়ে তার স্টেটমেন্টে সই করানো যাবে না। আর এটাই যদি আপনি সিআরপিসি অনুসারে দেখেন, সিআরপিসি 162 সিআরপিসি অনুসারে এটা কিন্তু পরিষ্কার বলা আছে যে সাক্ষীকে দিয়ে তার বলা স্টেটমেন্টে সই করানো যাবে না। জাস্ট সে আপনাকে পড়ে শোনাবে এবং আপনি স্যাটিসফাই হলে বা আপনাকে পড়তে দেবে, আপনি পড়তে পারলে পড়ে স্যাটিসফাই হলে তাহলে অবশ্যই সেই যে রেকর্ডিং অফিসার সে সিগনেচার করবে, তার নাম লিখবে এবং তার ডেজিগনেশন, সে কোথায় পোস্টিং, ডেট এবং কোথায় রেকর্ডিং হলো এগুলো সে লিখবে সেই পৃষ্ঠার উপর যেখানে আপনার স্টেটমেন্ট রেকর্ড করা হলো। এ তো গেল স্টেটমেন্ট রেকর্ড করার পার্ট। এর পরের পার্টটা হলো এবার আপনি আপনার স্টেটমেন্ট রেকর্ড হয়ে গেল, আপনি সই করলেন না, উনি সই করলো, তো চলে যাবেন নাকি বাড়িতে? একদমই নয়। আপনাকে কি করতে হবে, অরিজিনাল যে নোটিশটা নিয়ে গেছেন আপনি, আপনাকে ইনভেস্টিগেটিং অফিসারকে বলতে হবে স্যার এর উপর আমাকে অ্যাটেন্ড করে দিন, মানে আমি যে এসছিলাম এটা আমাকে একটু লিখে দিন স্যার, আমি কোন সময় এসছিলাম, কতক্ষণ ধরে আমাকে জেরা করেছেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, আর ডেটটা, আর আপনার অফিসিয়াল সিলটা, আর আপনার নাম, আপনার ডেজিগনেশন, আর আপনার কোথায় পোস্টিং, এটা এই কটা স্যার একটু লিখে দেবেন। তো অবশ্যই সেই পুলিশ অফিসার আপনাকে এগুলো লিখে দেবে, কারণ এগুলো সে করে থাকে। ঠিক আছে, এটা নিয়ে এসে আপনি যত্ন করে রেখে দেবেন। ভবিষ্যতে যদি কখনো আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে যে আপনি সাক্ষী দিতে যাননি, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অবশ্যই দেখাতে পারেন যে না আমি সাক্ষী দিতে গেছিলাম, আমার কাছে এই প্রমাণ আছে, এই যে থানায় গেছি থানার সিল আছে। ঠিক আছে, এ তো গেল এই আইনের একটা, আমি আপনাদের সবাইকে একটা সুন্দর দেখুন, আমি আপনাদের কিন্তু কোনো আইনের জটিল ভাষা এগুলো বলিনি, একদম সহজ সরল ভাষায় বললাম যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সেভাবে আপনাদের বললাম। তো আশা করি আপনারা বুঝেছেন। যদি বুঝতে না পারেন, কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাতে পারেন। এরকমই নতুন নতুন আইন নিয়ে যেগুলো এসছে, নতুন নতুন আইন এবং পুরোনো আইন, এর মধ্যে কি কি পরিবর্তন এসছে, কি কি সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো সবকিছু নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। কারণ ছোট ছোট ভিডিও বানাই, কারণ এক একটা সেকশনের উপর, তাহলে বুঝতে সুবিধা হয়, না হলে সময়টা অনেকটা চলে যায়, আপনাদের ধৈর্য হারিয়ে ফেলেন আর আমারও বলায় সমস্যা। ঠিক আছে, তো আজকের মতো আসছি, ধন্যবাদ।